রোল নাম্বার এত কথা বলবা না, রোল নাম্বার এত খাতা দেখতেছে কেন, এইগুলা কি? আমি তো মানে আমার নিজের কাছেই খুব ডিসঅ্যাপয়েন্টিং মনে হলো যে তোমাদের এই জিনিসটা। তোমরা কি বলো, বলো, দু একজন কথা বলো। এটা কি ঠিক হলো? ঠিক হলো নাকি? বলো না, কোনো কথাই বলে না। ম্যাডাম খোলা থাকলে তো ম্যাডাম সবার মোটামুটি একটু পড়া হইতো, এখন তো সবাই ম্যাডাম বাসায় কেমন তেমন একটা পড়া হয়। বাসায় পড়া হবে না কেন? বাসায় তো ভালো খাওয়া দাওয়া করতে পারবা, ঘুমাইতে পারবা, আরাম করতে পারবা। তারপরে পড়া না হওয়ার কি আছে? কোনো সমস্যা হলে ক্লাসে ম্যাডামদেরকে বলবা যে ম্যাডাম এটা বুঝি নাই, আবার বলেন। ঠিক আছে, তোমাদের হসপিটালে আসা হয় নাই বা রুগী দেখতেছো না, এটা একটা বড় মানে তোমাদের পেশেন্ট মানে জাস্ট হচ্ছে এই ধরনের সাবজেক্টে, মেডিসিন মেডিকেলের সাবজেক্টে বাসায় বসে বসে পড়া এটা কোনো ইয়েই না। যাই হোক, এখন যদি তোমাদের করোনাটা একটু ইয়েটা কমে তাহলে হয়তো তোমাদেরকে ইয়ে করবে, এটা তো আর সরকারি ডিসিশন, যে ডিসিশন হবে এটা তো আমরা জানি না। আমি ভাবছিলাম তোমরা আরেকটু ভালো করবা, আরেকটু এইভাবে বই দেখে দেখে লেখা, আর এত কথা ম্যাডামরাও কথা বলতেছে তোমাদেরকে থামানোর জন্য। তোমরা কয়েকজন, আমি যেটা শুনছি কয়েকজন বলছে, কয়েকজন ম্যাডাম বললেন যে এসবিএ তে তোমরা ট্রু ফলস দুই একজন এরকম লিখছো। এটা কি তোমরা বুঝো না? এসবিএ তে শুধু সিঙ্গেল আনসারটা লিখবা, যেটা সবচেয়ে বেশি কারেক্ট সেই আনসারটাই শুধু লিখতে হবে। বুঝা গেছে? কোয়েশ্চেনের ধরন কিন্তু ফাইনালের, এটা ধরে নাও ফাইনালের একটা কোয়েশ্চেন তোমরা দেখছো, তোমরা এটা ফাইনালের কোয়েশ্চেন পাইছো, ঠিক আছে? আর কি কেউ জয়েন করবে না করবে না? 111 জন মাত্র আসছে, পার্সেন্টেজ কিন্তু এই ক্লাসের তো থাকবেই, আর কয়েকজনের পার্সেন্টেজ কম, আমি আগেই বলছিলাম। এটা তোমরা এখন থেকে সচেতন হও, এবার না হলে কিন্তু পরে ওই পার্সেন্টেজের জন্য হাঁটাহাঁটি করে লাভ হবে না। পার্সেন্টেজটা যাতে কম না হয় এটা একটু দেখবা। আচ্ছা, তাহলে কি আমরা মেইন টপিকসে যাই এখন? পরীক্ষা নিয়ে আর কারো কোনো মানে মনে অসন্তোষ দুঃখ এগুলা কারো আছে নাকি? আছে বলো, কোয়েশ্চেন নিয়ে কোনো কিছু নিয়ে। আমি তো জানতে চাচ্ছি, আমি তোমাদের এই যে যদি বলো, মন খুলে বলো, আমি এগুলা বড় ম্যাডামদেরকে বলবো না, তোমরা যেটা মনে হয় বলবো, বলো। আমি তোমাদেরকে চাইবো আমি তোমাদের ইয়ে করে দিতে, মানে কি বলবো, তোমাদের যাতে সমস্যার সমাধান হয়। তোমাদের যদি কোনো অসন্তুষ্টি থাকে তাহলে একটু ডিসস্যাটিসফ্যাকশন নাই কোনো, বলো একটু শুনি। না থাকলে আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। নাই কোনো পড়ানোর ব্যাপার নিয়ে কোনো কিছু আছে? আমি বলছিলাম যে তোমরা পাওয়ার পয়েন্ট চাচ্ছ, এখন পাওয়ার পয়েন্টে আসলে ম্যাডাম রাজি না। আমি অনেক ম্যাডামদেরকেই বলছি তোমরা যা ডিমান্ড করতেছো, আমি ম্যাডামদেরকে জানাইছি, এখন আর কি বলবো। আর কেউ জয়েন না করলে আমরা শুরু করি। শুধুমাত্র 112 জন আসছো, বুঝছো? 112 জন আসছো, বাকি সব মিস করছো, আসতেছো না। এইগুলা কিন্তু আমি নিজে তুলতেছি, আমার ক্লাসে আমি দেখতেছি কয়জন আসছো। আর তোমরা উল্টোপাল্টা পার্সেন্টেজ দিয়ে তো লাভ হবে না, সব ক্লাসে দেখা যায় সবগুলো আছে। ঠিক আছে, আজকে আমাদের টপিকস হচ্ছে দুইটা। এই ক্লাসগুলো আসলে আমরা গ্রুপ অনুযায়ী করাই, এই যে ক্লিনিক্যাল ক্লাসগুলা পেশেন্ট দেখায় ওয়ার্ডে নিয়ে তোমাদেরকে করানো হয়, কিন্তু এখন তো আর জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল বলা ছাড়া করার কিছু নাই। তো আজকের যে টপিকস আমার সেটা হচ্ছে এপিসিওটমি এন্ড ডিএনসি। এপিসিওটমি এন্ড ডিএনসি আজকের টপিকস। এপিসিওটমি সম্পর্কে একটা কথা বলি, যখনই তোমরা ইন্টার্ন হয়ে আসবা, এইটাই হচ্ছে মেইন তোমাদের ইন্টারনেটে ভেজেনাল ডেলিভারি তোমাদের শিখতেই হবে। ভেজেনাল ডেলিভারি যদি না শিখো তাহলে হচ্ছে ইন্টার্নশিপ করা না করা
কোনো মানে ইয়ে নাই, ইন্টার্নশিপ না করাই আর এপিসিওটমি না শেখা একই কথা। ভেজাইনাল ডেলিভারিতে ইন্টার্নশিপে তোমাকে তো সিজার করতে দিবে না, একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অপারেশন হচ্ছে তোমাদের জন্য এপিসিওটমি। এপিসিওটমি কি, এপিসিওটমি সম্পর্কে এখানে তোমাদের রিটেনের কোয়েশ্চেন থাকবে। কি কি থাকে এপিসিওটমি থেকে আগে আমি একটু বলে নেই। প্র্যাকটিক্যালি তো করা মানে ভাইটাল একটা মাইনর অপারেশন, এটা তো আছেই। আর হচ্ছে এপিসিওটমি কি জিনিস, হোয়াট ইজ এপিসিওটমি, এখান থেকে তোমাদের এপিসিওটমি টপিকস থেকে রিটেনে কোয়েশ্চেন থাকবে, রিটেনে থাকবে কোয়েশ্চেন। তারপরে হচ্ছে হসপিটাল এপিসিওটমি সিজার দিতে পারে, এপিসিওটমি সিজারের একটা ছবি দিয়ে দিল, অথবা প্র্যাকটিক্যালি এপিসিওটমি সিজারটাই দিয়ে দিল, এই থাকতে পারে। এছাড়া আর থাকতে পারে তোমার এপিসিওটমি সিজারের ছবি তো বললাম। তারপরে হচ্ছে এই দুইটাতেই এখন তো প্রসিজিওরে মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারেন বোর্ড ভাইভাতে যে হোয়াট ইজ এপিসিওটমি, এইভাবে কোশ্চেন দেওয়া থাকে, তুমি যে চয়েস করবা এখান থেকে হোয়াট ইজ এপিসিওটমি করে একটা কোশ্চেন এভাবে দেওয়া থাকতে পারে। তাহলে তিনটা জায়গা থেকে তিনটা জায়গায় তোমরা এপিসিওটমি পাবা। এপিসিওটমি করতে গেলে এখানে তোমাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ এপিসিওটমি। প্রথম আমরা জানবো যে ডেফিনেশন অফ এপিসিওটমি। এপিসিওটমি ডেফিনেশনটা কি, ইট ইজ এ সার্জিক্যালি প্ল্যান্ড, সার্জিক্যালি, তাহলে প্রথমে তুমি জানবা ডেফিনেশন। ইট ইজ এ সার্জিক্যালি প্ল্যান্ড incision on the perineum and the posterior vaginal wall during the second stage of during the second stage of labor is called episiotomy. It is a surgically planned operation in the perineum and the posterior vaginal wall during the second stage of labor is called episiotomy. তাহলে নামেই বোঝা যাচ্ছে এটা সার্জিক্যালি প্ল্যান্ড অপারেশন। সার্জিক্যালি কোথায় দিব আমরা, পেরিনিয়ামে দিব এন্ড পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালে দিব। এখন যে কোনো কিছু করার ক্ষেত্রে তো তার একটা ইয়ে থাকবে, কি কারণে আমরা সেটা করতেছি। এপিসিওটমি করার আমাদের দেওয়ার উদ্দেশ্য কি, এপিসিওটমি কেন আমরা দিব এবং করব। এখন তার মেইন উদ্দেশ্যটা কি হচ্ছে, প্রথমে আমরা পড়বো যে হোয়াট ইজ দা অবজেক্টিভ অফ এপিসিওটমি। অবজেক্টিভের মধ্যে তোমার কি থাকবে, এখানে অবজেক্টিভের মধ্যে আছে যে এখানে আমরা যে ভ্যাজাইনাল ইন্ট্রয়েটাস আছে সেই ইন্ট্রয়েটাসটাকে আমরা কি করতে চাচ্ছি, এনলার্জ করতে চাচ্ছি। টু এনলার্জ দ্য ভ্যাজাইনাল ইন্ট্রয়েটাস টু ফ্যাসিলিটেট দ্য নরমাল লেবার। ঠিক আছে, ভ্যাজাইনাল ইন্ট্রয়েটাসকে ফ্যাসিলিটেট করলে নরমাল লেবারটা কি হবে, এখানে তোমার ডেলিভারিটা এখানে আমার ইজিলি হবে। এই হচ্ছে আমার এপিসিওটমির উদ্দেশ্য। আরেকটা কি হয়, আমরা যেটা জানি যে নরমাল ভ্যাজিনাল ডেলিভারিতে মাসল যেগুলা পেরিনিয়াল মাসলগুলা সেগুলো হচ্ছে ওভার স্ট্রেচিং হয়। একটা কিছু যখন বাচ্চার মাথাটা ডেলিভারি হবে, সরি একটুখানি পড়ে যাচ্ছে, তখন হচ্ছে বাচ্চার বেবির হেডটা যখন ডেলিভারি হবে তখন যে পেরিনিয়ামের মাসলগুলা পাশাগুলা সেগুলো ওভার স্ট্রেচিং হয়, হয়ে থ্রেটেন টু টিয়ার হয়ে যায়। এখন যদি আমি আগে থেকে একটা সার্জিক্যাল একটা প্ল্যান্ড ইনসিশন দিয়ে দেই তাহলে কি হবে, আমার সেই জিনিসটা সেই যে আমার মানে থ্রেটেন টু টিয়ার বা টিয়ার যাতে না হয় সেই জন্য আমি এই সার্জিক্যালি একটা প্ল্যান্ড ইনসিশন এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখন কি আমার 2 নম্বর কথা হলো, তাহলে উদ্দেশ্যটা তো বুঝলাম। উদ্দেশ্যটা হচ্ছে টু এনলার্জ দ্য ভ্যাজিনাল ইন্ট্রয়েটাস টু ফ্যাসিলিটেট নরমাল ডেলিভারি। আর আরেকটা আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে টু inhibit or to refrain from overstretching of the vaginal muscles or fascia which was threatened to tear, which are in threatened to tear। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমার উদ্দেশ্য। এখন সব পেশেন্টের ক্ষেত্রে কি আমি এপিসিওটমি দিব না, সব পেশেন্টের ক্ষেত্রে এপিসিওটমি ইজ নট এ রুটিন অপারেশন। রুটিনলি আমি মাল্টিপ্রাইমি সবাইকে কিন্তু আমি এপিসিওটমি এখানে দিচ্ছি না।
সবাইকে আমি এপিসিওটমি দিব না, রুটিনলি কিছু কিছু ক্ষেত্রে আমি এপিসিওটমি দিব। দেওয়ার আগে আমার কেস সিলেকশন করতে হবে যে আমি কাকে এপিসিওটমি এখানে দিচ্ছি। তাহলে হচ্ছে এখানে কাদের দিব এটা আমাকে এপিসিওটমির ইন্ডিকেশন তাহলে করতে হবে। আমরা প্রথমে বললাম অবজেক্টিভস, এখন বলবো ইন্ডিকেশন। ইন্ডিকেশনের মধ্যে হচ্ছে যাদের রিজিড ইলাস্টিক পেরিনিয়াম থাকে, রিজিড পেরিনিয়াম, তাদের কি হবে, বিশেষ করে এলডারলি প্রাইমি যারা, তাদের ক্ষেত্রে এটা ইজিলি এই যে পেরিনিয়াল মাসেলগুলো আমি বললাম যে সেগুলা কি ইজিলি টিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পেরিনিয়াল মাসেলগুলো যাদের হচ্ছে রিজিড পেরিনিয়াম থাকে এইসব ক্ষেত্রে। তো তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে ইন কেস অফ ইনইলাস্টিক রিজিড পেরিনিয়াম। নাম্বার 2 হচ্ছে তুমি যেখানে ভাবতেছো যে কিছু অপারেটিভ ডেলিভারি আমরা করি, অপারেটিভ ডেলিভারি হচ্ছে ধরো তোমার ফোরসেপ অপারেশন, ভেন্টোস, এগুলাতে আমাদের এখানে দিতে হবে। ফোরসেপ, ভেন্টোস এগুলোতে অপারেটিভ ডেলিভারিতে। আরেকটা জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস, যেখানে where you are anticipating that there is, এক সেকেন্ড, সরি, হসপিটালে বসে ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট। আচ্ছা, শোনো, এই তারপরে কি বললাম, প্রথমে হচ্ছে ইনইলাস্টিক রিজিড পেরিনিয়াম বললাম, এন্ড এন্টিসিপেটিং পেরিনিয়াল টিয়ার, মানে কোন কোন জায়গায় আমার একটা টিয়ার হইতে হওয়ার সম্ভাবনা আছে। যেমন হচ্ছে ব্রিজ ডেলিভারিতে হইতে পারে, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন যদি হয় সেখানে হইতে পারে, তারপরে হচ্ছে ফেস টু পিভিস ডেলিভারি যদি হয় সেখানে হইতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে তোমার যেটাতে আমরা শোল্ডার অ্যারেস্ট বা শোল্ডার ডিস্টোসিয়া হয়, যেখানে ডিফিকাল্ট ডেলিভারি, সেখানে আমরা আগে থেকেই অ্যান্টিসিপেট করে রাখতেছি যে এখানে হতে পারে, সেসব জায়গায় আমরা আগে থেকে দিয়ে দিব। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে প্রিভিয়াস যদি পেরিনিয়াল কোনো সার্জারি থাকে, ধরো কারো কমপ্লিট পেরিনিয়াল টিয়ারের জন্য অপারেশন হয়েছে আগে, সেই ক্ষেত্রে কমপ্লিট পেরিনিয়াল টিয়ারের জন্য যদি কারো অপারেশন আগে থেকে হয়, সেই ক্ষেত্রে আবার ইট উইল বি থ্রেটেন টু টিয়ার। সো এখানে আমি আগে থেকে উই শুড গিভ এপিসিওটমি, দ্যাট ইজ প্ল্যান্ড সার্জিক্যাল একটা টিয়ার আমি আগে থেকে করে ফেলবো। তাহলে এই তোমরা পড়লা, প্রথমে অবজেক্টিভ করবা, তারপরে হচ্ছে তার ইন্ডিকেশন করবে। দেন যে কমন মানে তাহলে কমন ইন্ডিকেশন তোমাদের এগুলো আমি বলে ফেললাম। এখন টাইমিং কখন দিব, বেশি আর্লি দিলে কি হবে, এখানে বেশি আর্লি দিলে কি হয়, বেশি আর্লি দিলে সমস্যা যেটা সেটা হচ্ছে ব্লিডিংটা বেশি হবে, কারণ এখানে আমি মাসেল ইনজুরি করতেছি, তারপরে হচ্ছে এখানে পাশেগুলো ইনজুরি হচ্ছে। তো বেশি আর্লি দিলে দেয়ার উইল বি ব্লিডিং, আর বেশি লেটে দিলে আমি যে পারপাসে তুমি দিতে চাচ্ছি সেই পারপাস আমার ফুলফিল হবে না। এখন যদি তোমার বাচ্চা আগে থেকে বের হয়ে চলে আসে, তখনই আমি যদি দিতে চাই, সেই অলরেডি তোমার টিয়ার হয়েই যাবে, কিন্তু তুমি এই পারপাসটা ফুলফিল হবে না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং হচ্ছে ক্রাউনিং এর সময়। ক্রাউনিং মানে কি বুঝো নাকি কেউ? যখন পেরিনিয়ামটা বাজিং হয়ে থিন হয়ে যাবে, ঠিক আছে, এবং জাস্ট এট দা হাইট অফ কন্ট্রাকশনের সময় আমি এই এটা দিব, ইনসিশনটা দিব প্রায় টু ক্রাউনিং। ক্রাউনিং মানে যখন ফিটাসের 3 to 4 সেন্টিমিটার ফিটাল হেডটা ভিজিবল হবে, এবং দেখবা যে কিছুক্ষণ যখন তোমরা নর্মাল ভাজিন ডেলিভারি দেখবা যে অনেকক্ষণ বাচ্চার মাথাটা আসে কন্ট্রাকশনের সময়, আবার রিসিশন হয়ে পরে চলে যায়। কিন্তু একটা স্টেজে আসবে যখন হচ্ছে ক্রাউনিং হবে, মানে কন্ট্রাকশনে মাথাটা 3 to এতটুকু ধরা ভিজিবল হলো, কিন্তু আবার যখন রিল্যাক্স হবে, কন্ট্রাকশনের পরে তো রিল্যাক্সেশন আসে, কিন্তু সেটা আর রিসিশন হয়ে ভিতরে যাবে না। তো ওই সময় যে কন্ট্রাকশনটা আসবে তখনই আমি এই এপিসিওটমিটা দিব। ঠিক আছে। আচ্ছা, এখন এপিসিওটমির টাইমিং বললাম, টাইমিং বুঝা গেছে? আচ্ছা, এখন আসো কয়েকটা টাইপের এপিসিওটমি আছে আমাদের। একটা হচ্ছে আমরা কমনলি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে মিডিও ল্যাটারাল।
এটাই আমরা বেশি ইউজ করি। মিডিও ল্যাটারাল আছে, মিডিয়ান আছে, ল্যাটারাল আছে, জে শেপড আছে, জে শেপড, মিডিও ল্যাটারাল, মিডিয়ান এন্ড জে শেপড। তো এখন আমাদের সরি, এটা আমাদের মানে অ্যাডভান্টেজটা আমরা কি পাবো বিষয় তুমি দিলে। এটা চিন্তা করো, একটা প্ল্যান্ট সার্জিক্যাল ইনসিশন ইজ বেটার দেন দ্য আনপ্ল্যান্ড পেরিনিয়াল টিয়ার। ঠিক আছে, একটা প্ল্যান্ট ইনসিশন যদি আমি দেই সেটা হচ্ছে কি হবে, আমার হিলিং এ বেটার হিলিং হবে। আর যদি ধরো কন্ট্রাকশনের সময় ওভার স্ট্রেচিং এর ফলে যে টিয়ারটা হবে, টিয়ার টিয়ারটা একটা অ্যাব্রোথ অ্যাব্রোথ টিয়ার হবে। তারপরে এখানে একদম তোমার মিকোসা পর্যন্ত চলে যেতে পারে। সেকেন্ড ডিগ্রি টিয়ার আছে, থার্ড ডিগ্রি টিয়ার পর্যন্ত হয়ে যেতে পারে যদি আমি ডেলিভারির সময় কোনো গার্ড টার্ড না দেই। এর আগে যদি আমি একটা প্ল্যান ডিসিশন দিয়ে দেই, সেটা হিলিংটা আমার এখানে ভালো হবে। তারপরে আরেকটা জিনিস এখানে আমরা কি করতে পারবো, যেহেতু টিস্যুটুপি দেওয়ার অর্থ কি, আমি একটু স্পেস বের করে দিলাম, কেটে দিলাম, একটু স্পেস বের হয়ে গেল। স্পেস বের হওয়ার পরে কি হবে এখানে, তাহলে হচ্ছে শর্টেনিং হয়ে গেল সেকেন্ড স্টেজটা, তাড়াতাড়ি বেবি টু ফ্যাসিলিটেট বেবি ডেলিভারি, আর্লি ভেজিনাল ডেলিভারি। আমার উদ্দেশ্যটা কি, ভেজিনাল ডেলিভারি যাতে ইজিলি ফ্যাসিলিটেট আমি করতে পারি, আর্লি করতে পারি, সেইটাই। আচ্ছা, আর হচ্ছে এখানে লেসারেশনটা কম হবে, পেলভিক ফ্লোরের, তারপর ইনিয়াল বডি, এগুলো ইনজুরিটা আমাদের কম হবে। ঠিক আছে, পিটালের ইনজুরি, পিটালের ইয়েটা কি, যে ইন্ট্রাক্রেনিয়াল ইনজুরি যেটা হয়, ধর অনেকক্ষণ ধরে সে ম্যাটারনাল পেলভিসের একদম লোয়ার পার্টে অনেকক্ষণ ধরে সে কি করতেছে, পেরিনিয়ামে এসে আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, তার ক্যাপুট ফর্মেশন হচ্ছে, ক্যাপুট ফর্মেশন হয়ে অনেকক্ষণ থাকলে কি হবে, ইন্ট্রাক্রেনিয়াল ইনজুরি হতে পারে। তো এটা হচ্ছে ফিটাসের। মায়ের গুলা তো বললাম, মায়ের গুলা মেইন হচ্ছে মায়ের গুলাই, যে সেকেন্ড স্টেজ অফ লেবারকে আমরা হচ্ছে ইজিলি স্কালটেট করতে পারি, মানে এক্সিলারেট করতে পারি সেকেন্ড স্টেজ অফ লেবারে, ইজি ভেজাইনাল ডেলিভারির জন্য। আর পেরিনিয়াল লেসারেশন যাতে হয় সেটাকে মিনিমাইজ করতে পারি। আর নাম্বার 3, that is planned incision is better healing power than a ragged unplanned laceration। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে আমরা বললাম যে কি কি টাইপ, আমাদের টাইপের মধ্যে আমাদের কি কি টাইপ, যেটা মিডিও ল্যাটারাল, যেটা মিডিও ল্যাটারালটা আমরা কিভাবে দিব। আচ্ছা আমি একটু তোমাদের বই থেকে ছবি দেখাই, আমার কাছে দেখো তোমরা বইয়ের ছবিটা দেখছো, বিষয়টা কোথায় দেয়, বিষয়টা দপ্তর বইতে দেখবা সবাই। মিডিও ল্যাটারাল যেটা, সেটা হচ্ছে আমরা কত পেজ ম্যাডাম? তোর ওই যে ইয়েতে পড়বা, অপারেটিভ ডেলিভারিতেই তো আসছে, বইয়ে দেখে নিও, বই খুলে বসো সবাই। এই যে এইটা হচ্ছে, এই যে বাচ্চার মাথাটা আমাদের দেখা যাচ্ছে, দেখছো, বেবির হেডটা দেখা যাচ্ছে, এই যে বেবির হেড। এখন আমি জাস্ট ক্রাউনিং এর সময়, ক্রাউনিং আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যখন ফিটাল হেড কন্ট্রাকশনের পরে আর ডিসিশন হয় না, মানে সামনেই থাকবে কন্ট্রাকশন, জাস্ট প্রায়ার টু ক্রাউনিং আমি এখানে ইনসিশনটা দিব। ইনসিশনটা কয়েক টাইপের আছে, এটা দেখো মিডিয়ান, পোস্টেরিয়র ফোরসিটি থেকে সরাসরি এনাসের উপরে। আর মিডিও ল্যাটারাল হচ্ছে পোস্টেরিয়র ফোরসিটি থেকে 1 to 2 সেন্টিমিটার এভাবে ল্যাটারালি যাচ্ছে, এটা হচ্ছে মিডিও ল্যাটারাল। আরেকটা হচ্ছে মিড পয়েন্ট অফ পোস্টেরিয়র ফোরসিটি থেকে এই যে এই ল্যাটারাল উপরের দিকে। মিডিও ল্যাটারাল মানে হচ্ছে একটু মিডিয়াম থাকবে, মিডিও ল্যাটারালটা হচ্ছে একটু মিডিয়ালি, ল্যাটারালটা হচ্ছে আরেকটু উপরের দিকে ল্যাটারালি চলে গেল। ঠিক আছে, যে শেপটা আরেকটা ইনসিশন দেয়, এটা হচ্ছে নিচে, এগুলো আমরা ইউজ করি না, আমরা মেইনলি ইউজ করি মিডিও ল্যাটারাল গুলা, মিডিও ল্যাটারাল। ঠিক আছে, আমরা মেইনলি কি ইউজ করি, মিডিও ল্যাটারাল, পোস্টেরিয়র ফোরসিটি থেকে তার মিড পয়েন্ট থেকে 1 to 2 সেন্টিমিটার আমরা ল্যাটারালে চলে যাব। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টাইপস অফ এপিসিওটমি।
পরীক্ষা জিজ্ঞেস করলে বলবা যে তুমি কোনোদিন দেখছো কি দেখছো না, যদি বলো দেখি নাই সেটা তো ঠিক না, বলবা দেখছি। কোথায় দেখছো? লেবারে দেখছি। কিভাবে দেয়, কোন মানে কিভাবে ইয়ে করে এটা, বলবা যে আমি মিডিও ল্যাটারাল এপিসিওটমিটা দেখছি, মিডিও ল্যাটারাল। এখন বিভিন্ন এক একটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো আছে। এখন আগে মিডিয়ান দেয়া হইতো, মিডিয়ান দেয়া হলে কি হয়, এখানে মিডিয়ান দেয়া হলে একটা আমাদের যেটা হয় মিডিয়ান দিলে, মিডিয়ানে কি থাকে, একদম মিড লাইনে এনাস থাকে, রেক্টাল মিকোসা থাকে। মিডিয়ান দিলে কি হবে, এখানে স্ট্রাকচার কম কাটে, ভেজিনাল মিকোসা বা পেরিনিয়াল মাসল কম কাটবে, কিন্তু ধরো তোমার এপিসিওটমি কিন্তু বাচ্চা যখন মাথা বের হবে বা ব্রিজ ডেলিভারি হবে, অথবা তুমি একটা ফোরসেপ করতে চাচ্ছ, ওইটার যখন তুমি টান দিবা বা যখন মানে আবার স্ট্রেচিং হবে, তখন কিন্তু এপিসিওটমিটা দিলেও ওইটাও একটু এক্সটেন্ড করতে পারে। এখন যদি আমি মিডিয়ান দেই মিড লাইনে, তাহলে নিচে অ্যানাল ক্যানাল থাকে, রেক্টাল মিকোসা থাকে, তখন কি হবে, এটা নিজে নিজেই তুমি তো অ্যানাল মিকোসাতে দিবা না, তুমি যখন ইনসিশনটা দিবা তুমি তো অ্যানাল মিকোসার উপরে যাবা, কিন্তু এখানে অ্যানাল মিকোসা মিডিয়ানে দিলে মানে আনউইলিংলি এটা এক্সটেনশন হইতে পারে অ্যানাল মিকোসা পর্যন্ত। সেই জন্য মিডিয়ানটা কম দেওয়া হয়, যদিও মিডিয়ানে নর্মালি ব্লাড লসটা কম হয়। বুঝতে পারছো? আর হচ্ছে এখানে এই মিডিয়ানে এটা মিডিও ল্যাটারালের সুবিধাটা কি, এখানে হচ্ছে তোমার এই রেক্টাল মিকোসার ইনজুরিটা আমাদের একটু কম থাকে, ঠিক আছে? এবং যদি আমরা চাই আমরা আরো ল্যাটারালি আমরা যাইতে পারি, রেক্টাল মিকোসার ইনজুরি এখানে আমার কিছু কম থাকে। মিডিও ল্যাটারালে ব্লাড লসটা একটু বেশি হয়, মিডিয়ানে ব্লাড লস কম হয়, কিন্তু ভাইটাল স্ট্রাকচার যেটা আমাদের জেনাল মিকোসা যেটা, সেটা পর্যন্ত এটা এক্সটেনশন হইতে পারে। বুঝা গেছে? বুঝছো নাকি কি বলছি? এখানে ব্লাড লসটা কম হয় মিডিয়ানে, কিন্তু ওইটার জন্য আমরা দেই নাকি এনাল মিকোসা টা বেশি ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি, ইনজুরি হইতে পারে, কিন্তু মিডিয়ানে আমরা মিডিও ল্যাটারাল দিকে যাচ্ছি, এদিকে তো কিছু নাই, আমরা চাইলে এটাকে আরো একটু বাড়াইতেও পারি, এই আর কি। এইভাবে একটু চিন্তা করে করবা, বইয়ে তো আছে সেটা থেকে করে ফেলবো। তো এখানে আরেকটা জিনিস যেটা হয়, আমরা যে মানে প্রত্যেকটা অপারেশনে সার্জিক্যাল যখনই কোনো তুমি একটা ইন্টারভেনশনে যাবা, তখনই আমাকে কিছু প্রিকশন নিতে হবে। আচ্ছা, এটা এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে, নেম সাম অ্যাসিস্ট্যান্স অফ ভেজিনাল ডেলিভারি, ঠিক আছে? নেম সাম অ্যাসিস্ট্যান্স অফ ভেজিনাল ডেলিভারি। ভেজিনাল ডেলিভারি কে আমাকে ইজি ফ্যাসিলিটেট করার জন্য আমার কিছু ইয়ে থাকতে পারে, এইডস থাকতে পারে, অ্যাসিস্টেড ভেজিনাল ডেলিভারি, অ্যাসিস্টেড কি এটা এখানের মধ্যে এপিসিওটমি কিন্তু এক নাম্বার, ঠিক আছে? এপিসিওটমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যানুভার ফর টু ফ্যাসিলিটেট ভেজিনাল ডেলিভারি। এছাড়া আমার ফোরসেপ বেন্টোস এগুলো আছে, এপিসিওটমিটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এক নাম্বার জিনিস। আচ্ছা, তাহলে এপিসিওটমি দেওয়ার আগে আমার কি কি, যেটা বলছিলাম যে সার্জিক্যালি ইট ইজ আ সার্জিক্যালি প্ল্যান্ড ইনসিশন। সো তুমি যদি যখনই একটা ভেজিনাল ডেলিভারি ম্যানুভার করবা, ভেজিনাল ডেলিভারি তুমি হচ্ছে কন্ডাক্ট করবা, নর্মাল ভেজিনাল ডেলিভারি বা স্পন্টেনিয়াস মানে কি, সে স্পন্টেনিয়াসলি হবে, কিন্তু তুমি নিজে ইউ শুড প্রিপেয়ার ইয়োরসেলফ সার্জিক্যালি, আর হচ্ছে পেশেন্টকেও তোমার অ্যাজ ফার অ্যাজ পসিবল সার্জিক্যালি প্রিপেয়ার করে রাখতে হবে। তাহলে আমরা কি দেখবে যে বিডি করার সময় আমরা পেশেন্টের নিচে একটা স্টেরাইল টাওয়েল দেই, স্টেরাইল একটা ক্লথ দেই, উপরে দেই, অ্যাবডোমেনে দেই, তারপরে হচ্ছে তাকে সোয়াব দিয়ে অ্যান্টিসেপটিক ওয়াশ দেই বারবার পেরিনিয়ামে। তো আমি তো সার্জিক্যালি প্রিপারেশন নিলাম, আমার ইনস্ট্রুমেন্ট আমি রেডি করলাম, ইনস্ট্রুমেন্ট এখানে কি কি লাগবে এপিসিওটমি দিতে, তোমাকে এখানে একটা আমি কেটে দিব, একটা জিনিস কাটবো, এখন কি পেশেন্ট কি পেইন ফিল করবে না করবে না? লোকাল অ্যানেস্থেসিয়া লোকাল অ্যানেস্থেসিয়া দিবা না এমনি কেটে ফেলবা? দিব ম্যাডাম। দিবা। লোকাল অ্যানেস্থেসিয়ার নাম বলো তো? লিডোকেইন দিবা, লিডোকেইন দিবা। এখানে লিডোকেইন দিয়ে ফ্যান শেপড ম্যানারে আমরা লিডোকেইন দেই, যাতে সব জায়গায়
ফ্যান শেপ ঘুরে ঘুরে আর কি, ফ্যান শেপ মানে ফ্যান যেরকম এইভাবে ঘুরতে থাকে এইভাবে আমরা ঘুরে পেরিনিয়ামে ফ্যান শেপ ম্যানারে লোকাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যান্টিসেপটিক, লোকাল অ্যানেস্থেসিয়া দিব। লোকালটা দেওয়ার পরে হচ্ছে এপিসিওটমি সিজার দিয়ে, না দিলে কিন্তু পেশেন্ট অনেক ফিল করবে, পেইন ফিল করবে। তোমরা মাঝে মাঝে দেখবা যে কি করে লেবার ওটিতে লেবার, এটা ঠিক না, এইসব প্রসিজিওর মানে ইনহিউম্যান, ঠিক আছে। পেশেন্ট তখন এমনি পেইন ফিল করে, এমনি তার কি আছে লেবার পেইনে সেমনি অস্থির। তার মধ্যে এখন আমি যদি তখন আমরা কি মনে করি সে তো পেন এমনি পাচ্ছে, দিয়ে দিই, এখন আবার লোকাল দিব, থাকিয়ে দিয়ে দিই, দরকার নাই। কিন্তু এটা খুবই মানে ইনহিউম্যান জিনিস একটা। তুমি পেরিনিয়াল মাসল এগুলো কিন্তু খুব পেইনফুল, পেরিনিয়ামের ইনজুরি অনেক পেইনফুল, রোগী বসতে পারবে না, ইয়ে করতে পারবে না। তো এখানে কখনোই লোকাল ছাড়া দিও না, ঠিক আছে? লোকাল ছাড়া কখনোই এপিসিওটমি দিবা না। আচ্ছা, তারপরে আমরা কি করব? লোকাল অ্যানেস্থেসিয়া দিলাম, দেওয়ার পরে হচ্ছে একটা হাইট অফ ইউটেরাইন কন্ট্রাকশনে এপিসিওটমি সিজার পাওয়া যায়। এক আমার ডান হাতে থাকবে এপিসিওটমি সিজার, আর একটা আঙ্গুল থাকবে পেরিনিয়ামের বাইরে, থোরাইক পেরিনিয়ামের, আর এই আঙ্গুলটা থাকবে ভিতরে। আমি একটা হাইট অফ কন্ট্রাকশনে এইভাবে হাতের গাইডেন্সে, এইভাবে যাতে বাচ্চার মাথাটা আবার কেটে না ফেলি, এইভাবে হাতের গাইডেন্সে আমি কি করব? এপিসিওটমি দিব। আমি প্রেফার করব কি মিডিও লেটারাল, ঠিক আছে? এখন এখানে তোমার মানে কি কি তুমি কাটবা, কি কি কাটতে চাচ্ছ, কি কি কাটতে চাচ্ছ বলো তো? তুমি কাটবা পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল কাটবা, সাথে হচ্ছে তার মাসেল গুলো কাটবা, তারপরে এখানে কাটবা তুমি কি পাশাগুলা কাটবা, ঠিক আছে? আর কিছু নাই, এই তিনটাই। আর কিছু তোমার হচ্ছে অ্যাসোসিয়েটেড নার্ভস এন্ড ব্লাড ভেসেলস সাপ্লাইং টু দা পেলভিক মাসল, এগুলো আমার অটোমেটিক্যালি কেটে যাবে। তো এটাতে হচ্ছে ব্লিডিং থাকে অনেক। কাটা পড়বে না ম্যাডাম? হ্যাঁ বলো। লিভেটোরানাইটা ম্যাডাম কাটা ওই তো পড়ে কি? বললাম না, পেরিনিয়াল মাসল, পেরিনিয়াল মাসলের মধ্যে তো লিভারটোরানি সবচেয়ে ইম্পর্টেন্ট মাসল না, পেলভিক ফ্লোর মাসল। লিভারটোরানি তো কাটা পড়বে, অবভিয়াসলি কাটা পড়বে। আরো যেগুলো যেগুলো আছে যে বালবস স্পঞ্জিওসা, সুপারফিশিয়াল ডিপ ট্রান্সভার্স পেরিনিটেরিনি আছে না, এগুলো কাটা পড়বে। তারপরে যে এইভাবে থেকে ট্রান্সভার্স পেরিনি, এগুলা যেগুলো আছে এতটুকু অনেকগুলো এই মাসলগুলো কাটা পড়বে। ভ্যাজিনাল ওয়াল কাটা পড়বে, সাথে হচ্ছে মাসলগুলো কাটা পড়বে, এন্ড নার্ভস এন্ড ভেসেল সাপ্লাইং টু দা মাসল, ঠিক আছে? এগুলো এই জায়গাগুলো কিন্তু কত খুবই লেন্থটা মানে কতটুকু লেন্থ হবে সেন্টিমিটার? লেন্থ বেশি না, এই যে 2 ইনসিশনটা সেন্টিমিটারের মতো। শোনো, 1 to 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের মতো হবে। এবং যদি দেখো তোমার এতটুকু তোমার পারপাস ফুলফিল হবে না, হচ্ছে না, তুমি এখানে তোমার মানে ইয়ে আছে যে এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে তোমার অনেক ছোট দিতে হবে। অনেক ছোট দিয়ে যদি মাথা বেরই না হয় তাহলে তো ছোট দিয়ে লাভ নেই, অনেকে রিজিড পেরিনিয়াম থাকে না। তো সেই ক্ষেত্রে আমি আরেকটু বড় এক্সটেনশন করে আরেকটু বড় করতে পারি, বুঝছো? 1 to 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, এতটুকু হলো পেরিনিয়াম থেকে, এতটুকু হলো, ঠিক আছে? যদি দেখা যায় যে আমার কাজ হচ্ছে না, আরেকটু বাড়াইতে পারি। কিন্তু আমার এখানে ইয়েতে পেরিনিয়ামে ভেনাসের উপর থেকে পোস্টার ফসিটো এখানে গার্ড অবশ্যই দিতে হবে, এপিসিওটমি দেয়া থাকলো। বেশি দিবে না, 1 to 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, এই এতটুকুই, আর বেশি দেওয়া দরকার নেই। তাহলে হচ্ছে এখন আমি ইনসিশন দিয়ে দিলাম, রিপেয়ার ইনসিশন দিয়ে দিলাম, আমার বাচ্চা বের হয়ে গেল, পারপাস ফুলফিল হইলো। তারপরে এখন আমি কি করব? এটা তো একটা ইনসিশন দিছে, এটা কি রিপেয়ার করতে হবে না, নাকি এমনি রেখে আসবা? এমনিতে রেখে আসবা? রিপেয়ার করতে হবে। আচ্ছা, রিপেয়ার অবশ্যই করবা। রিপেয়ার কখন করব? আমার বেবি ডেলিভারি হয়ে গেছে, আমি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ফার্স্ট স্টেজ অফ লেবার করে ফেলছি, প্লাসেন্টা ডেলিভারি আমার শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যাতে আমি কি করব, ওই সময় আমি এটাকে ডেলিভারি করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যদি আমার কি হয়, আর একটা জিনিস উজিং টুজিং যদি থাকে, আমি ধরো এক্সপ্লোরেশন করতে চাচ্ছি ভেজিনাল ক্যানেলটা,
তাহলে আমি এক্সপ্লোরেশন করে ফেললাম, আমার আমার কনফিউশন শেষ যে ভিতরে কোনো রিটেন বিটস টিটস কিছুই নাই, কোনো প্লট টট আছে কিনা সেটা আমি বের করে ফেললাম। এজ আর্লি এজ পসিবল আমি করবো, আমার এই প্রসিডিওর গুলো আমি তাড়াতাড়ি শেষ করবো। লেসনটা ফুললি ডেলিভারি হয়ে গেছে, আমি দেখলাম অন্য কোনো টিয়ার নাই। এক্সপ্লোরেশন করা মানে কি, আমি সার্ভাইকাল কোনো টিয়ার আছে কিনা সেটা আগে দেখলাম, কারণ এপিসিওটমি রিপেয়ার করে সার্ভিক্স টিয়ার করলে এটা আবার ছিঁড়ে যাবে, এটা তখন আবার নতুন করে এপিসিওটমি রিপেয়ার করতে হবে। বুঝা গেছে? তাহলে এইভাবে আমি এটার পরে একটার পরে একটা করব। ঠিক আছে, তুমি আগে শিওর হয়ে যাবা যে কি হবে, কোনো অন্য কোনো টিয়ার আছে কিনা, ভেজিনাল টিয়ার আছে কিনা, এনাদার কোনো টিয়ার হয়েছে কিনা, তুমি যেটা প্ল্যান ডিসিশন দিছো সেটা ছাড়াও সার্ভিক্সে টিয়ার আছে কিনা আমি চেক করে ফেললাম। তারপরে আমি as far as possible রিপেয়ার করব। যত ডিলে করবা রিপেয়ারে তত বেশি কি হবে, সেপ্টিসেমিয়া মানে ইনফেকশনের চান্স বেশি থাকবে। আর কি হবে, এখানে ইনভেসেন্সের চান্সও বেশি থাকবে। আচ্ছা, তারপরে আমি এখন আমি এটাকে করছি, তারপরে এখন আমি রিপেয়ার করব। রিপেয়ার করতে গেলে আমার প্রথমে আমার কি রিপেয়ার করতে হবে, রিপেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং রিপেয়ার না করলে ঠিক মতো ইনএপ্রোপ্রিয়েট রিপেয়ারের জন্য কি হয়, অনেক বেশি কমপ্লিকেশন হতে পারে। প্রথমে আমাকে মিউকোসাটা দেখতে হবে, ভেজাইনাল মিউকোসা আমি প্রথমে রিপেয়ার করব। তার আগে তুমি দেখবা যে কোনো প্যাক ট্যাক যদি তুমি দেয়া থাকে, যে আমি উজিং ছিল কিছু, উজিংটা আমি বন্ধ করছি, ভিতরে কোনো প্যাক দিয়েছিলাম সেগুলো রিমুভ করবা, এগুলো তো বলছি। কাটার সময় আমরা পোস্টার ভেজিনাল ওয়াল এভাবে কেটে ফেলছি। রিপেয়ারের সময় আমার সিরিয়াল বাই সিরিয়াল, তুমি কি আমি স্কিন থেকে রিপেয়ার করব না, কখনোই না। আমি উপরে অ্যাপেক্সটা দেখবো, আমার যে কাট হয়েছে কাট মার্জিনের, আমি তারা তোমাদের বইটা দেখাই। এই যে দেখো আমাদের রিপেয়ারটা কিভাবে শুরু করতে হবে। এই দেখো টিয়ারটা হয়েছে, এখন তার ভেজিনাল মিকোসাটাকে আমি প্রথমে অ্যাপেক্সটা ধরবো। এই যে অ্যাপেক্সটা, ভেজিনাল মিকোসার অ্যাপেক্সটা প্রথমে আমি ধরবো। মিকোসা এইভাবে কাটা ছিল, আমি অ্যাপেক্সটা প্রথমে ধরে কি করব, প্রথমে ভেজিনাল মিকোসা থেকে কন্টিনিউয়াস সুচার দিয়ে দিয়ে চলে আসব। তারপরে আমি মাসলে দিব। এখন আমার সমস্যা কি, যদি আমি কি করি, ভেজিনাল অ্যাপেক্সটা ঠিক মতো না ধরি, তাহলে হচ্ছে নিচে কিছু ডেড স্পেস থাকবে, এই ডেড স্পেসে কালেকশন হবে। কালেকশন হয়ে কি হবে, ব্লাড ভেসেল যদি ঠিকমতো বন্ধ না হয়, তোমরা জানো যে ভালভা পেরিনিয়াম এগুলো হাইলি ভাস্কুলার, তাহলে হচ্ছে হেমাটোমা ফর্মেশন হয়ে বসে থাকতে পারে। তো প্রথমে আমি এপেক্সটা, যখন তোমরা ইন্টারনেটে আসবা এই জিনিসটা তোমাদেরকে সিএ পারা শিখাবে, তোমরা এটা অবশ্যই শিখবা যে এপেক্স মানে কি। এই যে কাটছি, যে আমি এইভাবে তো কাটছি, কাটার পরে তিন কোনা একটা এরকম হয়ে থাকে, এইখানে আমার যাতে আমি প্রথমে বাইকটা আমার এখানে তুলতে হবে, তারপরে আমি কন্টিনিউয়াস সুচার দিয়ে দিয়ে কন্টিনিউয়াস বাইট দিয়ে দিয়ে আসবো। আসার পরে ভেজিনাল মিকুসা সুন্দর করে করলাম, তারপরে মাসলকে আমার কন্টিনিউয়াস দেওয়া যাবে না, মাসলকে আমি ইন্টারাপ্টেড সুচার দিয়ে কি করব, ইন্টারাপ্টেড সুচার দিয়ে আমি বাইট দিয়ে মাসল বন্ধ করব, তারপর আমি স্কিনে যাব। এখানে আমরা কি সুতা ইউজ করি, সাধারণত কোনটা ক্যাটগাট ইউজ করি, ক্যাটগাট 1 অথবা 10 ইউজ করি। ঠিক আছে, তারপর করার পরে তুমি চেক করবা কোনো ব্লিডিং টিডিং আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা আগে থেকে। পেশেন্ট যদি পেন ফিল করে তুমি লোকাল আবার দিতে পারো রিপেয়ারের সময়, বা তাকে কোনো এনার্জেসিক আগে থেকে আবার দিয়ে দিতে পারো। বুঝতে পারছো? ঠিক আছে, আর কোনো সমস্যা আছে এখানে? পোস্ট অপারেটিভলি পেশেন্টকে আমরা কি করি, সাধারণত এখানে তাকে অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট লাগাইতে বলি, হিট বাথ দিতে বলি, কিছু যাতে উন্ড রেজিস্ট্যান্স না হয়। আর পেইন থাকতে পারে, পেইনের জন্য তাকে আমরা অ্যানালজেসিক দিয়ে দিব। ঠিক আছে, এছাড়া আমাদের কিছু এখানে সব অপারেশনেরই কোনো না কোনো কিছু কমপ্লিকেশন থাকে। তো কমপ্লিকেশন কি হইতে পারে, যখন আমি এটা দিলাম, যখন ইমিডিয়েট কমপ্লিকেশন যে এক্সটেনশন হইতে পারে, এনাল মিকোসা রেকটাল মিকোসা ইনজুরি হইতে পারে এটা, তারপরে অনেক মানে ব্লিডিং হতে পারে, অনেক বেশি ব্লিডিং হবে,
বালবাল হেমাটোমা যেটা বললাম আমার হচ্ছে ইনএপ্রোপ্রিয়েট রিপেয়ারের ক্ষেত্রে আমার বালবাল হেমাটোমা কমপ্লিকেশন একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বালবাল হেমাটোমা যদি আমি এই ভেসেলগুলো ঠিকমতো বাইন্ডিং করে না আসি পেরিনিয়ামের ভেসেলগুলা তাহলে এখান থেকে উজিং উজিং হয়ে এত বড় ভালভাল হেমাটোমা হয়ে যায় এখানে তোমার 500 ml পর্যন্ত ব্লাড এখানে জমে থাকতে পারে ভালভাল হেমাটোমা হয়ে ঠিক আছে এবং এটা অনেক বেশি পেইনফুল পেশেন্ট এনিমিক হয়ে যাবে বসতে পারবে না কিছু হবে না তুমি দেখলা যে একটা পেশেন্ট আমার নিজের চোখে দেখা যায় এগুলো তো প্রায়ই হয় ভিডি হয়েছে পেশেন্ট খুব ভালো আছে রিপেয়ার করা হয়েছে তারপরে বিকালবেলা সে বসতে পারে না মানে এটা বসতেই পারতেছে না কমপ্লেন করতেছে পরে দেখা গেল তার পেরিনিয়ামের এখানে এত বড় একটা সুয়েলিং এটা কি ভালভাল হেমাটোমা তো ভালভাল হেমাটোমাটাকে আবার এক্সপ্লোরেশন করে দিতে হবে ব্লিডিং আগের সুতা কেটে দিয়ে স্টিচগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কেটে দিয়ে ব্লিডিং ভেসেল যেটা আছে সেগুলোকে বাইরে দিতে হবে ডেড স্পেস বন্ধ করতে হবে এটা অনেক বেশি একটা কি হয় মানে পেশেন্টের জন্য পেইনফুল ঠিক আছে পেইনফুল প্লাস ব্লাড লসও বেশি হয় এখানে আচ্ছা আর রিমোটে কি হয় কিছু উন্ড ডিসরাপশন হতে পারে মানে পরে পরে তোমার উন্ড ডিসরাপশন উন্ড ইনফেকশন অনেক পেশেন্ট আসে তোমার ইয়েতে এপিসিওটমি দেওয়া হয়েছিল ইনঅ্যাপ্রোপ্রিয়েট এপিসিওটমি হিলিং হয় নাই রিপেয়ারটা ভালো মতো হয় নাই সেখান থেকে এবলো হয়ে আছে উন্ড ডিসরাপশন হয়েছে উন্ড ইনফেকশন হইতে পারে এগুলা আর আরেকটা জিনিস হয় যদি খুব বেশি তুমি ভেজিনাল ইন্ট্রোইটাসটাকে ন্যারো করে ফেলো তাহলে এটা হিলিং হওয়ার পরে কি হবে ন্যারোইং হয়ে যাবে ইন্ট্রোইটাস তখন ডিসপেরোনিয়া তার রিমোটে ডিসপেরোনিয়া হতে পারে ঠিক আছে এইগুলা মোটামুটি তোমার কমপ্লিকেশনস গুলো তো এগুলা হচ্ছে এইখান থেকে রিটেনে আসবে তারপর এখান থেকে তোমার হসপিতে তো অবশ্যই আসতে পারে এপিসিওটমি সিজারের জন্য এপিসিওটমিতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এইগুলা এইভাবে দিতে পারে তারপরে হচ্ছে তোমাকে ভাইবা বোর্ডও জিজ্ঞেস করতে পারে কারো কোনো কনফিউশন আছে তাহলে বলো তাহলে আমরা ডিএনসি তে যাই গিয়ে এখন কোনো কনফিউশন আছে ম্যাডাম এটাতে রিপেয়ার করার আগে মানে কোনো রিটেন বিটস আছে কিনা ওইটা কনফার্ম হবে হ্যাঁ অবশ্যই করবা রিপেয়ার করার আগে তোমার তুমি তো প্লাসেন্টা যদি বিডি করাচ্ছ তুমি প্লাসেন্টা যখন আমরা ডেলিভারি করি তখন আমরা কি দেখি প্লাসেন্টা পুরাটা আসছে কিনা কোনো রিটেন তখনই আমরা কিন্তু প্লাসেন্টাটা পরীক্ষা করি যে এভাবে হাতে নিয়ে প্লাসেন্টা দেখতে হয় যে কোনো রিটেন বিটস থেকে গেল কিনা তোমার যদি সাসপিশন মনে হয় যদি তখন আমরা কি করি আমরা হচ্ছে যদি তখন তো সার্ভাইকাল ক্যানাল ওপেন থাকে অনেক ক্ষেত্রে আমরা হাতও ঢুকাই কিন্তু হাত ঢুকানো একটু পেইনফুল কিন্তু এই সময় যেহেতু খোলা থাকে এই প্রসিডিউর করা যায় হাত ঢুকে দেখি কোনো রিটেন প্লাসেন্টাল বিটস আছে কিনা যদি আমার সন্দেহ থাকে না থাকলে তো নাই তারপরে আমি সার্ভিসটাও দেখলাম কোনো টিয়ার ছিল কিনা তারপরে আমি রিপেয়ারটা করবো এখান থেকে বুঝছো ঠিক আছে এইটা পড়ে নিও আর কোনো কারো এখান থেকে ইয়ে আছে এটা কিন্তু তোমাদের না পড়ে না মানে এটা তো পড়তেই হবে আর পরবর্তীতে হচ্ছে গিয়ে এই মিনিমাম তুমি তো সিজারেতে অ্যাসিস্ট করবাই কিন্তু এই বিষয়ে তুমি রিপেয়ার যদি না শিখো কোনো জায়গায় কোনোখানে যেখানে কাজ ইয়ে করো ক্লিনিকে চাকরি হচ্ছে প্রথমে করো বিসিএস হইলে তুমি হেলথ কমপ্লেক্সে করো বিডি ঢুকি তো তোমার বিডি তো করাইতে হবে এখন এই বিষয়ে তুমি যদি রিপেয়ার করতে না পারো তাহলে এটা মতো সেই ফুল কোনো জিনিস নাই ঠিক আছে বুঝছো এপিসিওটমি যদি না করো তাহলে এটার মতো শেমফুল কোনো জিনিস নাই এই জিনিসটা তোমার একদম ম্যান্ডেটরি একটা ম্যানুভার যেটা তোমার অবশ্যই শিখে ইন্টার্নি শেষ করতে হবে গাইনিতে খালি গাইনি করবো না ঠিক আছে করবো না এরপরে মেডিসিনের সার্জারির বড় স্যার হবা অসুবিধা নাই কিন্তু ফার্স্ট 2-3 বছর তোমাকে তো এখানে সেখানে ইয়ে করতে হবে তাই না এটা অবশ্যই শিখবা মিনিমাম জিনিস বেসিক কয়েকটা জিনিস অবশ্যই জানতে হবে ঠিক আছে তাহলে এটা শেষ আর কিছু আছে এটাতে
আজকে স্টুডেন্ট আসছে 113 জন, সবাই বিশিষ্ট পণ্ডিত হয়ে গেছে না? পরীক্ষার সময় দেখে দেখে লেখা আর ইয়ে করা, ক্লাসের মধ্যে ক্লাসে আসে না, ক্লাস পছন্দ হয় না, ক্লাস আমরা করি না, আমাদের ক্লাস করতে ভালো লাগে না, ক্লাস শুনতেও ভালো লাগে না, ওনাদের কথা শুনে কি লাভ? পরীক্ষার সময় চিল্লাফাল্লা করতে হয়, মানে এটা কি পরীক্ষা ছিল না কি ছিল? আমার তো মানে কি বলবো, সবগুলা বই দেখে দেখে পারলে উল্টে উল্টে লিখতেছে। ক্লাসে আসছে 13 জন, আমি তো এটা কমপ্লেন করবো, ম্যাডামকে তো জানাইতেই হবে যে এদেরকে এত পড়ে এত লাভ নাই। তোমরা আমাদের ক্লাসে আসো না, ম্যাডামদের ক্লাসে যে সবাই আসো, উল্টা পাল্টা দুই একদিন আমি একটু দেখি নাই, সবগুলাকে প্রেজেন্ট দিয়ে রাখছো তাই না? প্রেজেন্ট দিয়ে রাখছো, আজকের পার্সেন্টেজ দাও তোমরা, আমি আরো ভালো করে পার্সেন্টেজের ইয়েটা করতে হবে। সমত তাদের ইয়ে শুরু হয়েছে। ঠিক আছে, এরপরে আমার আরেকটা টপিকস আছে, ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন, ডিএনসি, ডাইলেটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটিভ। ডিএনসি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অপারেশন, যেটা হচ্ছে তোমাকে সব জায়গায় যেখানে বসবা সেখানেই তোমার লাগবে। তোমরা যখন ওয়ার্ডে আসবা তখন এগুলো আরো ভালো করে দেখানো হবে। এখন জাস্ট আমি একটু থিওরিটিক্যালি বলে ফেলতেছি, ডিএনসি মানে কি, ডি এন্ড ই এন্ড সি। আরেকটা জিনিস বললাম লাস্টলি, যে পার্সেন্টেজের জন্য কিন্তু আমাকে কেউ কোনো ইয়ে করবা না, পরীক্ষার আগে যে ক্লাস করতে পারি না, ইন্টারনেট ছিল না, সেইটা ছিল না, কোনো কিন্তু আমাকে কোনো আমার পিছনে পিছনে ইয়ে করবে না যে পার্সেন্টেজ আমি ক্লাস করছি পার্সেন্টেজ পাই নাই, এই ক্লাস করছি পার্সেন্টেজ পাই নাই, এই জিনিসটা করবে না। তোমরা ক্লাসে আসোই না, তোমাদের আমি আরেকজন ম্যাডাম বলছেন যে এরা তো ক্লাসে অ্যাবসেন্ট থাকে, আজকে তো আমি আমার ক্লাসে নিজেই দেখলাম পার্সেন্টেজ থাকবে না, তারপরে ঘোরাঘুরি করতে থাকবে। আচ্ছা, ডিএনসি মানে কি? আমাদের এখানে ডাইলেটেশন, আমরা কিসের ডাইলেটেশন করব? ডাইলেটেশন অফ সার্ভিক্স, এবং সার্ভিক্সের ডাইলেটেশন কোন জায়গায় করব? আমরা সার্ভিক্সের ডাইলেটেশন করা হয় এক্সটার্নাল ওসেন না ইন্টারনাল ওসেন। এক্সটার্নাল ওস অনেক ক্ষেত্রে ডাইলেট থাকে, ইন্টারনাল ওসে। ইন্টারনাল ওসে ডাইলেটেশন করবা, মনে থাকে যেন পরীক্ষায় জিজ্ঞেস করে কিসের করবা, কেউ বলে ইন্টারনাল, কেউ এক্সটার্নাল, এখন তো বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন কিছু ইন্ডিকেশন থাকে ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন এন্ড কিউরেটিজের। ইন্ডিকেশন কি কি? ডাইলেটেশন এন্ড কিউরেটিভ, আমরা ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক, আমরা দুইটা ক্ষেত্রে আমরা ইউজ করি, এগুলো একদম মুখস্থ করবা। ইন্ডিকেশনস অফ, এখানে তোমার জানতে হবে যে হোয়াট ইজ ডাইলেটেশন এন্ড ডিএনসি অপারেশন। তারপরে নাম্বার 2, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডিএনসি। তুমি অ্যাবর্শনের কেস অবশ্যই পাবা, পরীক্ষা দিতে বসলেই অ্যাবর্শনের কেস পাবা, এবং পোস্ট ডিএনসি কেস তোমার মাস্ট থাকবে। পোস্ট ডিএনসি কেসে যখনই তুমি পোস্ট ডিএনসি বলবা, সেই ডিএনসি এর নারী নক্ষত্র তোমার সব জেনে আসতে হবে, ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট হচ্ছে আমরা ডায়াগনস্টিক পারপাসে ব্যবহার করি ডিইউবি বলি, আমরা আগে বলতাম ডিইউবি বা ডিইউবি বলতে পারো। ডায়াগনস্টিক মানে ডায়াগনোসিস করার জন্য, ইনফার্টিলিটিতে করা হয়, ডিইউবি তে করা হয়, এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেওয়ার জন্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এগুলোতে করা হয়, পোস্ট মেনোপজাল ব্লিডিং এ করা হয়। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে আমার ডায়াগনস্টিক পারপাস। আমি আমি এই অপারেশনটা করব, তার হচ্ছে ইন্ডিকেশন। বুঝা গেছে? ডায়াগনস্টিক হচ্ছে ইনফার্টিলিটিতে আমি কেন করি, আমার সেকেন্ড ফলিকুলার বলে ইয়ে ফেজ, 2 নম্বর ফেজটার নাম কি রে? মেনস্ট্রুয়াল ফেজ আর ফলিকুলার ফেজ না, ওভুলেশনের পরে ফেজটার নাম বলো তো, আমি হঠাৎ ভুলে গেছি এখন। ওভুলেশন হয়েছে কিনা দেখার জন্য, ঠিক আছে, ওভুলেশন হয়েছে কিনা দেখার জন্য আমি এন্ডোমেট্রিয়াল থিকনেসটা থিনিং ট্রিপল লাইন আছে কিনা এগুলা দেখার জন্য লুটিয়াল ফেজে আমি এই এটা করব ইনফার্টিলিটির কেসে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরে আমি আরেকটা কি করব, এখানে এইউবি তে আমরা করি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এ দেখি, এটা ডায়াগনস্টিক থেরাপিউটিক দুইটাতেই ইউজ করা হয়।
তারপর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে আমরা এখান থেকে কিউরেটেজ নিয়ে হিস্টোপ্যাথোলজি পরীক্ষাতে পাবো, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াতে করব, এনি পোস্ট মেনোপজাল ব্লিডিং এ করব, কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য। এছাড়া আমরা থেরাপিউটিক পারপাসে কখন ইউজ করি বলো তো দু একজন? ম্যাম ইনকমপ্লিট অ্যাবর্শন, হুম, তারপরে হচ্ছে ইনএভাইটেবল অ্যাবর্শন, হুম। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। মেডিকেল টার্মিনেশন প্রেগন্যান্সিতে এটা মানে আমরা প্রথমে অন্য ইন্ডাকশন দেই, তারপরে হচ্ছে এক্সপালশন হয়ে যদি রিটেইন থাকে সেটাতে করি, ঠিক আছে? এটা পরে বলবো। এছাড়া আমি একটু আগে বলছি এইউবি তে আমরা ডায়াগনস্টিক থেরাপিউটিক দুইটা পারপাসে ইউজ করি। প্রথমে আমি যদি এইউবি তে আমি এটা নেই তাহলে হচ্ছে আমি ডায়াগনোসিস কনফার্ম করব, কোনো এন্ডোমেট্রিয়াল টাইপিং দেখবো, তারপরে হচ্ছে এখানে কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা দেখলাম। আর আমি যদি কিউরেটিস ওই সেটিং এ করি তাহলে কি হবে, পরের এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো নিয়ে আসলে পরের সাইকেলে ব্লিডিংটা কম হবে। সো এটা দুইভাবে ইউজ করা যায়, থেরাপিউটিক পারপাসে এখানে ইউজ করা যায়। এছাড়া আমি করতে পারি যেটা বলছে অ্যাবর্শনে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে অবশ্যই। তারপরে এন্ডোমেট্রিয়াল পলিপে আমরা ইউজ করি, পলিপেক্টমি ডিএনসি করতে হয়। পলিপেক্টমি এন্ডোমেট্রিয়াল পলিপ যদি থাকে অবশ্যই আমার পলিপেক্টমি করার পরে একটা ডিএনসি করতে হয়। তারপরে হচ্ছে আমি যদি আইইউসিডি থাকে, আইইউসিডি রিটেন আইইউসিডি বা আমি যদি আইইউসিডি বের করতে চাই, যে টেইলটা নাই, ধরো এক্সপানশন টেইলটা পড়ে গেছে কিন্তু প্রপার্টি ভিতরে ঢুকে বসে আছে, সেটাকে আমার বের করতে হবে, রিমুভাল অফ আইইউসিডি। এই ক্ষেত্রে আমি ডিএনসি করতে পারবো, করে দেখতে পারবো, বুঝছো? এইগুলো হচ্ছে তোমার মোটামুটি ইন্ডিকেশন, এইগুলাই হয়। এখন এটা আমরা কি পেশেন্ট আমাদের কি করতে হবে, এটা কি মাইনর না মেজর অপারেশন, আমরা কি দিয়ে করি এটা? এটা শর্ট জিএ দিয়ে করতে পারি, যেটাকে ক্যাটামাইন বলে, ক্যাটামাইন দিয়ে অথবা সেডেটিভ দিয়ে আমরা করতে পারি। মাইনর আচ্ছা, ম্যাম। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে আমার কি মানে প্রসিডিওরটা কি, পেশেন্ট আসলো, আমি ইন্ডিকেশন যে পারপাসেই করি, তোমাদের কেসে ধরো অ্যাবর্শনের কেস আছে, পোস্ট ডিএনসি কেস একটা দিল, সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করবে তুমি এটাকে কিভাবে রেডি করছো পেশেন্টকে। তাহলে পেশেন্ট আমার ডায়াগনোসিস তো কমপ্লিট হয়েছে, আমি এখন পেশেন্টের কে কাউন্সিলিং করলাম, তাকে কাউন্সিলিং করার পরে হচ্ছে পেশেন্টকে কি করব, কনসেন্ট নিব। কনসেন্ট নেওয়ার পরে পেশেন্টকে ব্লাডার ইভাকুয়েট করে আসতে বলবো। আসার পরে আমি যদি আমার মনে হয় যে আমি সেডেটিভ দিয়ে করতে পারি, অ্যানালজেসিক দিয়ে, অথবা শর্ট জিএ দিয়ে করতে পারি, কেটামিন দিয়ে। তবে আমি কি করব, সার্জিক্যালি পেশেন্টের আমি অপারেশন থিয়েটারে নিলাম, আমি সার্জিক্যালি আই এম প্রিপেয়ার্ড, পেশেন্ট ইজ অলসো প্রিপেয়ার্ড, তার ভালভা পেরিনিয়াম ওয়াশ করব, ওয়াশ করে ড্রেপিং করব, বুঝছো? ড্রেপিং করার পরে এখানে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, তোমাদের ইয়েতে পরীক্ষা জিজ্ঞেস করবে ইনস্ট্রুমেন্টের নামগুলো, কি কি ইনস্ট্রুমেন্ট থাকে একটু মনে রাখো, লিখে রাখো। পোস্টেরিয়র ভেজিনাল স্পেকুলাম লাগবে, রিট্রাক্ট পোস্টেরিয়র ভেজিনাল ওয়াল, সার্ভিক্স ধরার জন্য আমার ভলসেলাম লাগবে, ঠিক আছে? এন্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স আমি ধরবো ভলসেলাম দিয়ে। এগুলো আমরা তোমরা এখানে আসলে শিখায় দেখায় দিব, অথবা তোমরা ওটিতে গিয়েও দেখতে পারবা। তারপরে হচ্ছে এখানে ডায়ালেট ইউটেরাইন সাউন্ড লাগবে। ইউটেরাইন সাউন্ড দিয়ে আমরা কি দেখি ইউটেরাসের, তার আগে সরি ফার্স্টলি হচ্ছে আমি একটা পারভেজিনাল এক্সামিনেশন করব, করে মোটামুটি অ্যাসেস করে নিলাম যে ইউটেরাসের হাইট কতটুকু, ঠিক আছে? তারপরে আমি সার্ভিক্সে পোস্টেরিয়র ভেজিনাল স্পেকুলাম দিয়ে সার্ভিক্সটাকে, পোস্টেরিয়র ভেজিনাল ওয়ালটাকে রিট্রাক্ট করব। তারপরে এন্টেরিয়র লিপ অফ সার্ভিক্সকে আমরা ধরবো হচ্ছে ভলসেলাম দিয়ে। তারপর আমি কি করব, ইউটেরাইন সাউন্ড ঢুকাবো, সাউন্ড ঢুকাইয়া দেখবো যে হাইট অফ ইউটেরাস কতটুকু। দেন আমি কি করব, আমি গ্রাজুয়াল, যদি ডাইলেট না থাকে তাহলে আমি গ্রাজুয়াল ডাইলেটার দিয়ে ডাইলেট করব। প্রথমে ছোট ডাইলেটার নিলাম, তারপরে একটু বড় বড় করে নিয়ে এক্সটার্নাল অস ইন্টারনাল অস ডাইলেট করলাম। পরে হচ্ছে আমি স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে, আমি অ্যাবর্শনের কথা বলতেছি, ধরো অ্যাবর্শনের কেসে স্পঞ্জ হোল্ডিং দিয়ে প্রোডাক্টটাকে অ্যাজ ফার এজ পসিবল নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কি
কিউরেট দিয়ে জেন্টাল কিউরেটিস করলাম, আমি শার্প কিউরেট ইউজ করবো সাধারণত, যে জেন্টাল কিউরেট দিয়ে জেন্টাল কিউরেটিস করলাম। করার পরে আমি কি করব, প্রসিডিওর যদি আমার শেষে, আমি কিভাবে বুঝবো প্রসিডিওর শেষ হয়ে গেছে? বাবুল আসতে পারে, তারপরে হচ্ছে এখানে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? প্রসিডিওর যেটা ছিল মানে আমার ইনকমপ্লিট হয়েছে, ডিএনসি কমপ্লিট হয়েছে, আমি কিভাবে বুঝবো? যখন বাবুল আসবে এবং হচ্ছে ব্লিডিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি যে ইনস্ট্রুমেন্টে ঢুকাইছি সেটা হচ্ছে ইন্টারনাল অসে কন্ট্যাক্ট করা শুরু করবে, এখানে গ্রিপিং হয়ে যাবে, তখন আমি বুঝবো যে এটা কি হয়েছে, আমার প্রসিডিওর কমপ্লিট হয়েছে। তারপরে আমি এট দ্য লাস্ট অফ প্রসিডিওরে দেখবো যে কোনো একটি পারভাজিনাল ব্লিডিং আছে কিনা। এখন কি করতে হবে, এইটাকে পেশেন্টকে কমপ্লিকেশন কি কি হয় এই প্রসিডিওরে, কমপ্লিকেশন কি কি হয়, আমার ইমিডিয়েট কমপ্লিকেশন আছে, লেট কমপ্লিকেশন আছে। ইমিডিয়েট কমপ্লিকেশনে আমাকে তখনই দেখতে হবে যে যখনই আমি ইনস্ট্রুমেন্ট ঢুকাবো, আইদার ডাইলেটর ঢুকাই, আমি তো কিন্তু এটা কিন্তু একটা ব্লাইন্ড প্রসিডিওর, আমি কিন্তু দেখতেছি না ইউটেরাসের ভিতরে, আমি জাস্ট ফিল করতেছি, ফিল করে আমি প্রসিডিওরটা করতেছি। ফিল করে যদি আমি প্রসিডিওরটা করি তাহলে কি হবে, এখানে আমি যদি একদম ভিগোরাসলি খুব জোরে ঢুকানোর চেষ্টা করি, ডাইলেটর দিয়ে ইউটেরাস ইনজুরি হতে পারে, পারফোরেশন হতে পারে, অথবা স্পঞ্জলিং ফোরসেপ দিয়ে এটা পারফোরেশন হতে পারে। অনেক ক্ষেত্রে পারফোরেশনের চান্স বেশি থাকে কোন সব কেসে, ইনফেক্টেড কেসগুলোতে, যেমন সেপটিক অ্যাবর্শন বা বাড়িতে চেষ্টা করছে, অন্য জায়গায় ডিএনসি করছে, একবার প্রোডাক্ট রয়ে গেছে, এই টাইপের আর ইনফেক্টেড যেগুলো সেপটিক, ওইগুলোতে। নর্মাল গুলোতেও হতে পারে, সেটা জীবনাশ্রী করলে তো হবেই, বুঝছো? তো এখন তাহলে কি হতে পারে, পারফোরেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। এইখানে ইনজুরি ম্যাক্সিমাম কিসে ইনজুরি হয় বলতো ভাই, ম্যাক্সিমাম ইনজুরি কিসে হয়? সবগুলা ঘুমাইতেছে নাকি রে? কিসে ইনজুরি হয়? গাটে ইনজুরি হয়, গাট ইনজুরি হয়, এখানে ম্যাক্সিমাম গাট ইনজুরি। এমনও হয়েছে যে যেটা পারফোরেশনের ইউটেরাসের উপরে, ধর ইউটেরাসের উপরে এখানে পারফোরেশন হয়েছে, ধর এখানে পারফোরেশন হয়েছে, এই দিক থেকে ঢুকাইছে, এই দিক থেকে পারফোরেশন, এখানে তো গাট থাকে, এই যে সাইট আছে সেই সাইট দিয়ে গাটটাকে পর্যন্ত ভেজাইনা দিয়ে বের করে নিয়ে আসছে। এই টাইপেরও প্রায় হয় উসমানিতে, এইসব রোগী প্রায় আসে, মেনলি পেরিফেরি থেকেই আসে, ঠিক আছে? তাহলে এই ইনজুরি গুলো হতে পারে। এখন যদি কোনো, তুমি যদি মনে করো, তুমি কখন সাসপেক্ট করবা যে ইনজুরি হয়েছে কি হয় নাই, এগুলা কিন্তু সব ভাইবার কোয়েশ্চন। যদি আমার কি হয়, রেজিস্ট্যান্স না থাকে, কোনো ইনস্ট্রুমেন্ট আমি ঢুকাচ্ছি, কোনো রেজিস্ট্যান্স নাই, যাচ্ছে তো যাচ্ছে, আমি এদিকে থাকলে যে ইউটেরাসের ফান্ডাসে তো রেজিস্ট্যান্স থাকবে, কোনো রেজিস্ট্যান্স নাই, সে এই ফুটা দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, যতটুকু আমি হাইট আগে থেকে অ্যান্টিসিপেট করে রাখছিলাম সেই হাইট ছাড়া উপরে চলে গেছে, তারপরে এনাফ ব্লিডিং শুরু হয়েছে, পেশেন্ট শকে যাচ্ছে, তাহলে আমি বুঝবো যে এখানে কমপ্লিকেশন বা পারফোরেশন হয়েছে। তাহলে কি হতে পারে, যদি তাহলে ম্যানেজমেন্ট কিভাবে করবো? যদি ছোট, ইমিডিয়েটলি আমি স্টপ দ্য প্রসিডিওর, আমি প্রসিডিওর যা করতেছিলাম স্টপ করে দেব, বুঝা গেছে? ছোট পারফোরেশন যদি হয়, আমি অবজার্ভ করব পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হচ্ছে কিনা, ভাইটালস গুলো আমি, তাহলে অনেক ক্ষেত্রে তোমার নিজে নিজে হিলিং হয়ে যায়, অবজারভেশনে একদিন রাখলে আমরা বুঝতে পারবো যে কোনো ইয়ে আছে কিনা। বড় পারফোরেশন যদি হয় তাহলে আমার কি করতে হবে বলো? বড় পারফোরেশন হলে কি করবা? ল্যাপারোটমি। ল্যাপারোটমি, এই তো বুঝতে পারছো। বড় পারফোরেশন হলে ল্যাপারোটমি করে, এখন যে পারফোরেশন সাইট যেটা, সেটাকে আমি, আমার উদ্দেশ্য কি থাকবে, পারফোরেশন সাইটটাকে আমি কি করব, রিপেয়ার করে দিব। কিন্তু যদি রিপেয়ারের মতো না হয় তাহলে কি করব? যদি রিপেয়ারের মতো না হয় তাহলে হিস্টেকটমি, এটা ফট করে হিস্টেকটমি বলবো না, বলবো রিপেয়ার করবো, পারফোরেশনের সাইট রিপেয়ার করবো, শেষ। আর তোমার তো প্রোডাক্ট রয়ে গেছিল, এগুলো এগুলো কি থাকবে ভিতরে? পেরিটোনিয়াল টয়লেটিং করতে হবে। হ্যাঁ, কি করবা?
বলো কি করবা? যেগুলা প্রোডাক্ট ছিল সেগুলা কি থাকবে? সেগুলাকে আমি পারফোরেশন সাইড দিয়ে নিচে দিয়ে আমার দুই দিকে অ্যাক্সেস আছে, আমি এগুলাকে আগে কি করব, বের করে নিয়ে আসবো। পারফোরেশন সাইড দিয়ে বের করা যায়, অথবা তুমি তখন তো আমার উপরে নিচে দুই দিকেই খোলা, আমি আগে এগুলাকে বের করে ইভাকুয়েট করে নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে হচ্ছে রিপেয়ার করব। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাডাম। তাহলে হচ্ছে কমপ্লিকেশন একটা হলেই সাথে সাথে আমার মেইন কাজ হচ্ছে কি করা, বন্ধ করে দেওয়া, প্রসিডিওরটাকে বন্ধ করে দেওয়া। ছোট কর্পোরেশন ক্ষেত্রে 24 থেকে 48 আওয়ার্স আমি পেশেন্টকে ফলো আপে রাখবো, তার ভাইটালস গুলা দেখবো, তার অ্যাবডোমেন দেখবো, তারপরে দেখি আদারওয়াইজ নরমাল, তাহলে তাকে আমি ডিসচার্জ দিব। আর ইমিডিয়েট বড় কর্পোরেশনের এগুলো তো বুঝতেছো, এই পেশেন্ট শকে চলে যাবে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হবে, এরকম আর কি। অনেক ক্ষেত্রে গার্ড বের হয়ে আসে, গার্ড বের হয়ে আসলে কি করতে হবে? আমি গাইনির মানুষকে গার্ড রিপেয়ার করতে পারবো? পারবো নাকি? না ম্যাম, সার্জারিতে সার্জারি রাখতে হবে। অনেক ক্ষেত্রে ওরকম হচ্ছে কোলোস্টোমিও করা লাগছে, বুঝছো? গার্ড রিসেকশন করতে হবে, অথবা অ্যানাস্টোমোসিস করে আবার কোলোস্টোমি করছে, এইরকম কমপ্লিকেশনও ডিএনসির হয়। সো ইট ইজ নট এ মেজর মাইনর অপারেশন, ঠিক আছে, কিন্তু ইট ইজ নট এ মাইনর অপারেশন, কারণ কমপ্লিকেশন হলে এটা থেকে পেশেন্টের কন্ডিশন অনেক খারাপ হতে পারে, বুঝছো তো? গার্ড ইনজুরি পর্যন্ত হইলে কত কিছু হতে পারে, ঠিক আছে? তো তোমাদের সময় শেষ হয়ে গেছে, এরপর কি ক্লাস আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? কিছু ধারণা হয়েছে? এই যে দুইটা জিনিস পড়াইলাম আজকে, এগুলা এগুলা খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিকস। এগুলা ক্লিনিক্যাল ক্লাসে পড়ানো হয় ব্যাচ বাই ব্যাচ অনুযায়ী, তো কিছু তো করার নাই, তোমরা আসলে তোমরা এগুলার ইনস্ট্রুমেন্ট দেখায় দিব, ঠিক আছে? তাহলে আজকে আর যারা ক্লাসে আসো নাই পার্সেন্টেজ দিও। আমি আজকে দেখছি স্ক্রিনশটও নিয়েছি তোমাদের। এগুলা হচ্ছে 100 জন আসছে আর 110 জন, 12 জন আসছে, টোটালি 112 জন। আমি এগুলা কিন্তু ম্যাডামকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা অন্য ক্লাসে যাও, ভালো থাকবা সবাই। নমস্কার। আদাব ম্যাম।